আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমতা সুলতানা। প্রথমেই জানিয়ে দিচ্ছি ইউসিপি সংবাদ শিরোনাম। সেফ হোমে জিজ্ঞাসাবাদে ৭১-এ আলবদর বাহিনীর মাধ্যমে পাকিস্তানিদের সহযোগিতার বিষয়টি স্বীকার করলেও গণহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেন নিজামী। সুপ্রিম কোর্টে সবশেষ আইনি লড়াইয়েও হেরে গেলেন ড ইউনূস, হতাশ গ্রামীণ ব্যাংক কর্মীরা। তারেক মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগ আমলে নিলেন আদালত। অভিযোগ গঠনের শুনানি ১৯ মে। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি ২ টাকা। রাত ১২টা থেকে কার্যকর। এবং মৃত্যু নিয়ে যতই বিতর্ক থাকুক, পৃথিবীতে আর কোনোদিন লাদেনকে দেখা যাবে না, ঘোষণা হোয়াইট হাউসের। এবার রবি ইন্টারনেট মিনি প্যাক অফার 10 মেগাবাইট মাত্র 10 টাকায়। রবি। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। ৭১-এর সরাসরি গণহত্যার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন জামায়াত আমির মতিউর রহমান নিজামী। তবে তিনি আল বদর ও আল শামস বাহিনী গঠন করে পাক হানাদার বাহিনীকে সেই সময় সহযোগিতার কথা স্বীকার করেছেন। ধানমন্ডির সেফ হোমে নিজামীকে জিজ্ঞাসাবাদ শেষে সিনিয়র তদন্তকারী কর্মকর্তা সানাউল হক এসব কথা জানান। তবে নিজামীর আইনজীবী তাজুল ইসলাম বলেছেন, মানসিক নির্যাতন করে তথ্য আদায় করার চেষ্টা করা হয়েছে। মাহমুদুর রহমানের রিপোর্ট। ধানমন্ডির সেফ হোমে বৃহস্পতিবার সকাল 10টা থেকে নামাজ ও খাবারের বিরতি ছাড়া বিকেল 5টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদে জামাতের শীর্ষ নেতা হানা বলে অধিকাংশ প্রশ্নের জবাব দেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি ছিলেন নিশ্চুপ। নিজামীকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের স্থিরচিত্র ভিডিও ফুটেজ দেখানো হয়। তদন্ত দলের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নিজামী ৭১-এর গণহত্যার কথা স্বীকার করলেও তার সম্পৃক্ততার বিষয়টি এড়িয়ে যান। এই সময় তদন্ত দল ৭১-এ তার মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকার দলিল দস্তাবেজ ও তথ্য প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, তাকে হেয় করার জন্য এগুলো করা হয়েছে। তবে তিনি মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীকে সহযোগিতার কথা জানিয়ে বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে তিনি পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিলেন। উনি স্বীকার করেন যে তখন গণহত্যা হয়েছিল, ওই সময়ে নারী ধর্ষণ হয়েছিল, নারী নির্যাতন হয়েছিল। তারপরে সেখানে আলবদর বা অন্যান্য এই ধরনের সংগঠন এই সমস্ত কাজ করেছিল, কিন্তু উনি ওখানে শুধু সুকৌশলে নিজের দায়িত্বটুকু এড়িয়ে যান। যে সহযোগিতা করেছেন, যে সমস্ত আলবদর গঠন করেছেন, রাজাকার গঠন করেছেন, শান্তি কমিটি গঠন করেছেন এবং তাদেরকে বিভিন্ন সহযোগিতার জন্য বক্তৃতা দিয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন, এগুলো উনি নাকি বাধ্য হয়ে করেছেন বলেছেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ার কারণে নিজামীকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনালের আবেদন জানাবেন তারা। অন্যদিকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদের পুরো সময়টা নিজামীর মনোনীত একজন আইনজীবী ও ডাক্তার পাশের কক্ষে ছিলেন। তবে তারা জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু শুনতে বা দেখতে পারেননি। নিজামীর আইনজীবীর অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় আদালতের বেঁধে দেওয়ার সময়ের চেয়ে বেশি সময় নিয়েছেন তদন্ত সংস্থা। তিনি আমাকে জানিয়েছেন যে কোন তদন্তকারী কর্মকর্তা ওনাকে অপমানসূচক কথাবার্তা বলেছেন এবং উনি আমাকে ইনভেস্টিগেটরদের সামনে সব কথা উনি বলতে পারেননি। উনি বলেছেন যে পরবর্তীতে আইনজীবী সাক্ষাতের সময় তিনি আমার সাথে কথা বলবেন এবং আমরা ধারণা ওনার কথাবার্তা এবং অ্যাটিচিউড থেকে আমি বুঝেছি যে ওনার উপরে প্রেশার সৃষ্টি করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে নানা ধরনের। আদালতের নির্দেশ ও সত্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ শেষে নিজামীকে ডাক্তারি পরীক্ষার পর আবার নেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে আটক জামাত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নায়েব এমএ দেলোয়ার হোসেন সাইদি ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে ধানমন্ডির এই সেফ হোমে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকা চূড়ান্ত লড়াইয়ে হেরে গেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূস। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৯ পরিচালকের লিভ টু আপিল এবং আপিল বিভাগের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার চেয়ে করা ড ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আরো জানাচ্ছেন আলমগীর স্বপন। আপিল বিভাগের চূড়ান্ত আদেশের পর এভাবেই হতাশা ব্যক্ত করেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে ড ইউনূসের থাকা না থাকার আইনি লড়াইয়ে গত প্রায় 2 মাস ধরে তারা ছিলেন আদালতের দুয়ারে। তবে হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর শেষ পর্যন্ত আপিল বিভাগেও তাদের লিভ টু আপিল খারিজ হয়ে গেছে। খারিজ হয়েছে সর্বোচ্চ আদালতের আদেশ প্রত্যাহার চেয়ে করা ড ইউনূসের আবেদনও। আপিল বিভাগ তাদের রায়
দুটি পিটিশনকেই তারা খারিজ করে দিয়েছেন। এই আদেশের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ডক্টর ইউনূসের আইনজীবীরা বলেন, হাইকোর্টের রায়ে যেভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছিল তার প্রতিকার চেয়ে আপিল বিভাগে শরণাপন্ন হয়েও সুবিচার পাওয়া যায়নি। আমরা অনেক আশা করে এসেছি সর্বোচ্চ আদালতে যে এখানে আমাদের একটা শুনানি পাবো যে ওরা ভুল করেছিল। এই অভিযোগ এখন আমরা কোথায় নিয়ে যাব যে আমার হাইকোর্টের এত প্রচন্ড ভুলগুলো। হাইকোর্টে আবেদন করেছিলাম এই আশায় যে বাংলাদেশে আইনের শাসন রয়েছে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে আইনের শাসন রয়েছে না ক্ষমতার শাসন। তবে সর্বোচ্চ আদালতের আদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এরপর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালনের কোনো অধিকার ডক্টর ইউনূসের নেই। প্রফেসর ইউনূস আজকে নোবেল প্রাইজের মর্যাদা রক্ষা করতে পারতেন। উনি নিজেই বলেছিলেন আমার 70 বছর হয়ে গেছে, আমি চলে যেতে চাই। আমি এইটুকু বলতে পারি, জাজমেন্ট না পড়লেও আমি মনে করি এই জাজমেন্ট রিভিউ হওয়া প্রয়োজন আছে। তবে আপিল বিভাগের চূড়ান্ত আদেশের পরও কি কোনো সমাধান সম্ভব, এই নিয়ে পরিচালনা পর্ষদের সদস্য ও অ্যাটর্নি জেনারেলের ছিল ভিন্ন প্রতিক্রিয়া। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে তাকে অবিলম্বে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ করে ব্যাংকটিকে রক্ষা করার একমাত্র সুযোগ দেন। গ্রামীণ ব্যাংকের কিছু ডাইরেক্টর আছেন তারা নির্বাচিত, কিছু ডাইরেক্টর আছেন তারা সরকার কর্তৃক মনোনীত। এই মনোনীত ডাইরেক্টরদের ভিতর থেকে একজন চেয়ারম্যান হবেন। আইনের শেষ লড়াইয়ে হেরে গেলেও গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্যরা মনে করেন ডক্টর ইউনূসকে নিয়ে এখনো সম্মানজনক সমাধান সম্ভব। আর তা না হলে বিশেষায়িত এই ব্যাংকটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র ঋণ গ্রহীতারাও। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠনের ব্যাপারে আগামী 19 মে শুনানির দিন ধার্য করেছেন। জিএম তসলিমের রিপোর্ট। দুর্নীতি দমন কমিশন 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করে। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হকের আদালতে তাদের বিরুদ্ধে অর্থ পাচার মামলাটি চলবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সকালে শুনানি অনুষ্ঠিত হয়। তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক শুনানিতে বলেন, তাদের বিরুদ্ধে মামলা 2009 সালের মুদ্রা পাচার আইনে নয়, বরং 2002 সালের মুদ্রা পাচার আইনে চলার বিষয়ে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 2002 সালে দুদক না থাকায় এই মামলা করার এখতিয়ার সে সময়ে শুধু বাংলাদেশ ব্যাংকেরই ছিল। মামলা কিভাবে চলবে সে বিষয়ে রিভিউ আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি মুলতবি রাখার অনুরোধ করেন ব্যারিস্টার রফিকুল হক। এই আদেশের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে অ্যাপিলেট ডিভিশনে একটা রিভিউ পিটিশন ফাইল করেছি। সেই পিটিশন পেন্ডিং থাকা অবস্থায় মহানগর দায়রা জজ আজকে মামলাটা আমলে নিয়ে ন্যায় বিচার করেন নাই বলে আমরা মনে করছি। এদিকে শুনানিকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রিভিউ আবেদন নিষ্পত্তি না হলেও মামলা আমলে নিতে কোনো বাধা নেই, কারণ মামলার অভিযোগপত্র অনেক আগেই দাখিল হয়েছে। এই মামলায় সাক্ষী দেওয়ার জন্য এফবিআই এর এজেন্ট তারা আসার সম্মতি জ্ঞাপন করেছে। তারা যাতে সাক্ষী না দিতে পারেন, এই মামলায় যাতে কোন রকম আমরা সামনে না এগোতে পারি, এই জন্যই আসামি পক্ষে এই মামলাটাকে প্রতিহত করার জন্য, বিলম্বিত করার জন্য নানা রকম চেষ্টা করা হচ্ছে। দুপক্ষের বক্তব্য শুনে আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী 19 মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশন এই মামলার অভিযোগপত্রে বলেছে, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন 2003 থেকে 2007 সাল পর্যন্ত 20 কোটি 41 লাখ টাকা সিঙ্গাপুর ও লন্ডনে পাচার করেছেন। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানো হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ার কারণে নতুন করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত 12টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। দাম বাড়ানোর ফলে প্রতি লিটার অকটেন 79 টাকা, পেট্রোল 76 টাকা, ডিজেল 46 টাকা, কেরোসিন 46 টাকা এবং ফার্নেস অয়েল 42 টাকা করে বিক্রি হবে। সরকারি এই ঘোষণার পর রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়, আর খোলা থাকা পেট্রোল পাম্পগুলোর সামনে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। এ সময় অনেক ক্রেতা আগের দামে কেনার জন্য বাড়তি জ্বালানি তেল সংগ্রহ করেন। পুঁজিবাজারের অনিয়ম তদন্তে গঠিত কমিটিকে লোক দেখানো মন্তব্য করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দায়ীদের শাস্তি চায় বিএনপি। একই সাথে ব্যর্থতার অভিযোগ এনে সরকারের পদত্যাগ দাবি করেছে দলটি।
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। আবু দারদে জুবাইরের রিপোর্ট। পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা আবারও সরকারের কঠোর সমালোচনা করেন। তারা বলেন, পুঁজিবাজারের অনিয়ম তদন্তে সরকার যে কমিটি গঠন করেছে তা নিরপেক্ষ নয়। নিজেদের লোকদের আড়াল করতে সরকার লোক দেখানো কমিটি গঠন করেছে। এর ব্যর্থতার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দায়ী করা হয়। আমরা বলতে চাই, অর্থ মন্ত্রণালয় সেখানেও পুরোপুরি একইভাবে দায়ী। শেয়ার বিকেলেঙ্কারীর সঙ্গে অন্তত ৬০ জনের নাম এই প্রতিবেদনে আছে। এই ৬০ জনের প্রত্যেকেই আওয়ামী লীগের কোনো না কোনো পর্যায়ের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করেছে। তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। ৩৩ লক্ষ মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই লুটপাটের তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়ার জন্য, সেই জন্যই সরকারকে আমরা দায়ী করছি। আমাদের দাবি জানাচ্ছি, এই ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সমাবেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা আগামী ৯ মের সমাবেশে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে ঢাকা সহ সকল জেলা সদরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় বিএনপি। আবু দারদে জুবাইর, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন সেবা খাতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব খাতে সমাজের বিত্তবানরা অনুদান দিলে তারা কর রেয়াত পেতে পারেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইইউ এর সহযোগিতা চান শেখ হাসিনা। আপনাদের সমস্যা আমরা সমাধান করে দেব, কিন্তু আমাদের ওই দাবিটা থাকবে যে শিক্ষার মানটা যেন আপনারা উন্নত করেন। এখন ওই সরকারের মুখাপেক্ষি না হয়ে নিজের পায়ে কিভাবে দাঁড়ানো যায় সেদিকে আমাদের বেশি দৃষ্টি দিতে হবে, এবং আমরা ক্ষমতা থাকতে সেটা আমরা করে দিয়ে যেতে চাই, যেন অন্য খোদা না খাস অন্য সরকার আসলে সেই 2001-এর মতো আবার সব লুটে খাবে আর কিছুই দেবে না, সবাইকে আবার কষ্ট করতে হবে, চাকরি হারাতে হবে, জেলে যেতে হবে। এইরকম ঘটনা যেন আর না ঘটতে পারে সেই ব্যবস্থাই আমাদের নিতে হবে। লাদেন প্রসঙ্গ, যতই বিতর্ক থাকুক, ওসামা বিন লাদেনকে পৃথিবীতে আর দেখা যাবে না বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানান, হত্যার পর ডিএনএ টেস্টেও নিশ্চিত হওয়া গেছে মার্কিন সেনারা যাকে হত্যা করেছেন তিনি আল কায়দা নেতা ওসামা বিন লাদেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা লাদেনের লাশের ছবি প্রকাশ না করার সিদ্ধান্তের কথা জানান। আরো জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। বিতর্কের মূল কারণ আগেও কয়েকবার বিন লাদেনের মৃত্যুর খবর। অনেকে তাই প্রমাণ না দেখে এবারের মৃত্যুর খবর বিশ্বাস করতে নারাজ। আবুটাবাদের এই পত্রিকা বিক্রেতা বলছিলেন, লাদেন মারা গেছে এমন হেডলাইন ছাপানো পত্রিকা এর আগেও তিনি 3 বার বিক্রি করেছেন। পাকিস্তানের আবুটাবাদের যে বাড়িতে মার্কিন এলিট ফোর্স লাদেনকে হত্যার অভিযান চালিয়েছিল তার আশপাশের বাসিন্দারা জানান, ওই বাড়িতে তারা 2 জনকে থাকতে দেখেছেন যারা বাইরে খুব কমই বেরোতেন। এদের একজনের নাম আরশাদ। লাদেনকে তারা কখনোই দেখেননি বলে দাবি করেন। যদিও পাকিস্তানের এক কর্মকর্তা জানিয়েছেন, লাদেনকে হত্যার পর ওই বাড়ি থেকে গুলিবিদ্ধ এক মহিলা ও 6-7টি শিশুসহ 10-12 জনকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আল কায়দা প্রধান বিন লাদেন মারা গেছে, এটাই চূড়ান্ত, তাকে আর কোনোদিনই দেখা যাবে না। We've done DNA sampling and testing, and so there is no doubt that we killed Osama bin Laden. The fact of the matter is, you will not see bin Laden walking on this earth again. হোয়াইট হাউসের এই মুখপাত্র আরও জানান, যুক্তরাষ্ট্র মনে করে লাদেনের মৃত্যুর ছবি প্রকাশ করা হলে তাতে সন্ত্রাসবাদ বাড়তে পারে, তাই তা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র এখানেই গল্পের ইতি টানতে চাইলেও লাদেনের মৃত্যু নিয়ে সৃষ্ট ধূম্রজাল হয়তো কখনোই ছিন্ন হবে না। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।
এদিকে মার্কিন সেনাদের হাতে ওসামা বিন লাদেন কি সত্যি গত রোববারই মারা গেছেন? পাকিস্তানের আবোটাবাদে মার্কিন অভিযানে মারা যাওয়া ব্যক্তি কি আল কায়দা প্রধান? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্টের মুখে লাদেনের মৃত্যুর ঘোষণার পরও এসব প্রশ্ন এখন বিশ্বব্যাপী উচ্চারিত হচ্ছে। আর এসব বিভ্রান্তির অন্যতম কারণ লাদেনের লাশের ছবি প্রকাশ না করা। বিভ্রান্তির আরেক কারণ, গত এক দশকে বিভিন্ন মাধ্যমে লাদেনের যেসব ছবি প্রকাশ হয়েছে সেসব নিয়েও সন্দেহ ছিল, এখনো আছে। লাদেনের মৃত্যুর পরও তাই লাশের ছবি নিয়ে চলছে এত জল্পনা কল্পনা। আরো জানাচ্ছেন এস এম বাবু। মানুষ যা চায় তা হলো প্রমাণ, আর এর একমাত্র উপায় ছবি প্রকাশ, যা এখনো করা হয়নি এবং করা হবে না বলে জানিয়েছেন ওসামার মৃত্যু ঘোষণাকারী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। It is important for us to make sure that very graphic photos of somebody who was shot in the head are not floating around as an incitement to additional violence or as a propaganda tool. That's not who we are. We don't trot out this stuff as trophies. কিন্তু পরে যদি ছবি প্রকাশ করা হয় তবে কি বিভ্রান্তির সমাধান হবে? তখন কি সবাই ওই ছবিকে সত্যি ছবি বলে মেনে নেবে? কারণ এর আগেও ওসামা বিন লাদেনের ছবি এবং ভিডিও নিয়ে বিভ্রান্তি ছিল। গত এক দশকে লাদেনের যেসব নতুন পুরানো ছবি প্রকাশ করা হয়েছে তা নিয়েও পরিষ্কার বিভ্রান্তি চোখে পড়ার মতো। 1994-95 সালের ছবির সাথে 1998 সালের ছবির একটি ধারাবাহিকতা দেখা যায়। 2000-2001 সালের ছবির মধ্যে খানিকটা সামঞ্জস্য রয়েছে, কিন্তু ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযানোত্তর সময়ে ছবিতে রয়েছে বিভ্রান্তি। 2004 সাল পর্যন্ত ওসামার দাড়ি আধা পাকা থেকে প্রায় পুরোটা পাকা, অর্থাৎ সাদা হয়ে গেছে বলে দেখা যায়। কিন্তু 2007 সালের ছবিতে ওসামার দাড়ি সব কালো। 2009 সালের ছবি অনুসারে বার্ধক্যের ছাপ ওসামার চোখে মুখে। 2007 সালে দাড়ি কালো থাকলেও 2009 সালের ছবি খানিকটা স্বাভাবিক, কারণ এ সময় তার বয়স 54 এবং তিনি কিডনি জটিলতায় আক্রান্ত ছিলেন। তবে এত কিছুর পাশাপাশি ওসামার মৃত্যুর পর এখন পর্যন্ত পাকিস্তান থেকে প্রকাশিত একমাত্র ছবি এবং বিশ্বব্যাপী যা প্রচারিত হয়েছে তা ভুয়া বলে ঘোষণা করেছে এএফপি। কারণ এই লাশের ছবিতে ওসামার 90 দশকের ছবির সাথে মিল রয়েছে। মুখের আকার ও দাড়ির রং সে সময়েরই মতো। তাই ছবি রহস্যের সাথে সাথে ওসামার মৃত্যু রহস্য মুছে যাচ্ছে না। কেউ কেউ বলছেন হয়তো অনেক আগেই মারা গেছেন তিনি, কিন্তু আমেরিকা তাকে মারল 1 মে মধ্যরাতের পর। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামিদ আনসারি ও তার স্ত্রী সালমা আনসারিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 150 জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় উপরাষ্ট্রপতি। সেদেশের প্রতিমন্ত্রী প্রনীত কাউর, 3 জন সংসদ সদস্য সহ 59 সদস্যের প্রতিনিধি দল এসেছেন হামিদ আনসারির সাথে। এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় উপরাষ্ট্রপতি। বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন হামিদ আনসারি। শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে কেন তদন্ত কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হবে না তা 2 সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় ঝালকাঠির কলেজ ছাত্র লিমন হোসেনকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর প্রেক্ষিতে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে রিট আবেদন করে। আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর ও রুল জারি করেন। কোর্টও তার ওই আইনের ক্ষমতার অধীনে পারিপার্শ্বিক অবস্থা থেকে আমলে নিয়ে এরকম একটা পঙ্গু গুলি করে যে পঙ্গু হয়ে গেছে তাকে জামিন না দেওয়ার তো এটা সম্পূর্ণ ন্যায় বিচার, আইন এবং ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী। কোর্ট এগুলি সবই আমলে নিয়ে তাকে জামিন দিয়েছে এবং এই পুরো ঘটনার কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের আন্ডারে তদন্ত। কলেজ ছাত্র লিমন পুলিশ পাহারায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ভালো কোনো হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সরকারের প্রতি নির্দেশ দেন আদালত।
রিট আবেদনের উপর শুনানি পর্যবেক্ষণ করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। লিমন জামিন পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন তিনি। কোন নাগরিক, সে নাগরিক যত অসহায় এবং দরিদ্র হোক না কেন, তার বিরুদ্ধে যদি কোনো রকমের বেআইনি কোনো কর্মকাণ্ড কখনো হয়ে থাকে, এখন থেকে আমরা আশা করব যে রাষ্ট্র আরো সজাগ থাকবে, যে কেননা চূড়ান্ত বিচারে কিন্তু সকল দায়ভার শেষ পর্যন্ত রাষ্ট্রকেই বহন করতে হয়। গত 23 মার্চ ঝালকাঠির রাজাপুরে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে লিমন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় হাজিরা দেওয়ার জন্য তাকে ঝালকাঠিতে নেওয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এই বছরের শেষ নাগাদ বিদ্যুৎ সংকট থাকবে না দাবি করে প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন, তখন যারাই আবেদন করবেন সবাইকে বিদ্যুৎ দিতে পারবে সরকার। তিনি আরো জানান, গ্যাস সংকট নিরসনে ত্রিদেশীয় পাইপলাইন স্থাপনের ব্যাপারে মিয়ানমারের সাথে আলোচনা শুরু করছে সরকার। নিট দ্য এনার্জি রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মাহফুজ মিশুর রিপোর্ট। সরকার হিসেবে নতুন 1300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার পরও এখনো দৈনিক ঘাটতি প্রায় 1500 মেগাওয়াট। পরিস্থিতির খানিকটা উন্নতি হয় শর্ত সাপেক্ষে নতুন সংযোগ দেওয়ার কাজও শুরু করেছে সরকার। আর বিদ্যুৎ বিভাগের বর্তমান পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষে আরো প্রায় 1500 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। জ্বালানি উপদেষ্টা মনে করেন, তখন আর থাকবে না লোডশেডিং, এমনকি নতুন বিদ্যুৎ সংযোগ পেতেও বেগ পেতে হবে না গ্রাহকদের। বিদ্যুতের সংযোগ দেওয়ার আগে সাপ্লাইটা বাড়াতে হবে, সেটার আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই বছরের শেষে আমরা 6000 মেগাওয়াটে এখন বিদ্যুতের সংযোগ কিন্তু আমরা দেওয়া শুরু করেছি, এবং এই বছর শেষ নাগাদ যে বিদ্যুতের চেয়ে বিদ্যুৎ পাবেন এরকম ইনশাআল্লাহ হবে না। আর গ্যাস সংকট মোকাবিলায় শিল্প কারখানা ও আবাসিক গ্যাস সংযোগ বন্ধ আছে প্রায় 2 বছর ধরে। সিএনজি স্টেশনগুলোতেও চলছে রেশনিং। জ্বালানি বিভাগের তথ্য মতে বছর শেষে আরো 1000 মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ করা সম্ভব হবে। তবে জ্বালানি উপদেষ্টা বলছেন, একক কোনো দেশের পক্ষে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তাই প্রতিবেশী দেশগুলোর সাথে এ বিষয়ে আলোচনা করে ত্রিদেশীয় পাইপলাইন স্থাপন করতে চায় সরকার। আমরা মায়ানমারের সাথে আলোচনা শুরু করতে চাই যে তাদের কোনো গ্যাস ফিল্ড যদি আমরা প্যাপেক্সের সাথে জয়েন্ট ভেঞ্চারে বা তারা যদি কোনো গ্যাস আমাদের মাধ্যমে আমরাও নিলাম, ভারতও নিল, এরকম কোনো সুযোগ আসলে আমরা সেই সুযোগের সম্বন্ধে আমরা আগ্রহী। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত এই অনুষ্ঠানে উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো অনিয়ম হলে তা সুনির্দিষ্টভাবে জানাতে সাংবাদিকদের আহ্বান জানান। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের 11শ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত এই সভায় কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ হারুন, ভাইস চেয়ারম্যান জামাল উল্লাহ, পরিচালক আলমগীর কবির, আবুল বশর চৌধুরী, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান তালুকদার, তারিক সুজাত, ফারজানা আফরোজ, মোস্তফা হায়দার, ব্যবস্থাপনা পরিচালক KAM ফেরদৌস, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ, কোম্পানির সচিব আতিকুল্লাহ মজুমদার উপস্থিত ছিলেন। রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার বিদ্রোহীদের অর্থ সাহায্য দেওয়ার রাস্তা খুঁজে বের করতে ইতালির রাজধানী রোমে বৈঠকে বসেছেন ন্যাটো অভিযানে অংশ নেওয়া দেশগুলোর কূটনীতিকরা। লিবিয়ার বিদ্রোহী ট্রানজিশনাল ন্যাশনাল কাউন্সিলের নেতারাও এতে অংশ নিচ্ছেন। এদিকে মিসরাতা থেকে নিরস্ত্র মানুষদের উদ্ধার কাজে নিয়োজিত IOM এর একটি জাহাজে গাদ্দাফি বাহিনীর গোলাবর্ষণে অন্তত 5 জন মারা গেছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শূন্য শুল্কের বাণিজ্য জোন গড়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রাজধানীতে 3 দিনের ইন্দো বাংলা বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ভারতের মিজোরাম রাজ্যের শিল্প ও পর্যটন মন্ত্রী এস হায়াত, ভারতীয় চেম্বার অব কমার্সের পরিচালক জেনারেল রাজীব সিং, FBCCI সভাপতি AK আজাদ এর সময় উপস্থিত ছিলেন। মেলায় 40টিরও বেশি স্টলে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। শিল্পমন্ত্রী বলেন, শুধু ভারতের সাথেই নয়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো প্রয়োজন। পার্টেক্স খেলার খবর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে 17 রানে হারিয়েছে কোচি টাস্কার্স কেরালা। আগে ব্যাট করে অধিনায়ক মাহিরা জয়াবর্ধনের 55 রানে 5 উইকেটে 156 রান তোলে কোচি।
ব্র্যাড হজ 35 রানে অপরাজিত থাকেন। জবাবে উদ্বোধনী জুটিতে জ্যাক ক্যালিস ও এলভিন মর্গান 69 রান তুললেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় 7 উইকেটে 139 রানে থামে কলকাতার ইনিংস। মর্গান 66 এবং ক্যালিস করেন 45 রান। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য 176 রানের টার্গেটে ডেকান চার্জার্সের বিপক্ষে ব্যাট করছে দিল্লি ডেয়ারডেভিলস। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লির সংগ্রহ 2 উইকেটে 23 রান। দিনাজপুরে এই মাসের শেষ দিকে প্রথমবারের মতো শুরু হচ্ছে এটিএন বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পৃষ্ঠপোষকতা ও স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দিনাজপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় উত্তরাঞ্চলের 16টি জেলা ছাড়াও অন্যান্য ফুটবল দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আজিজুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জহির শাহ এ সময় উপস্থিত ছিলেন। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরও একবার। সেফ হোমে জিজ্ঞাসাবাদে 71-এ আল-বদর বাহিনীর মাধ্যমে পাকিস্তানিদের সহযোগিতার বিষয়টি স্বীকার করলেও গণহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করলেন নিজামী। সুপ্রিম কোর্টের সবশেষ আইনি লড়াইও হেরে গেলেন ডক্টর ইউনুস, হতাশ গ্রামীণ ব্যাংক কর্মীরা। তারেক মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলার অভিযোগ আমলে নিলেন আদালত। অভিযোগ গঠনের শুনানি 19শে মে। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল লিটার প্রতি 2 টাকা। রাত 12টা থেকে কার্যকর। এবং মৃত্যু নিয়ে যতই বিতর্ক থাকুক, পৃথিবীতে আর কোনোদিন লাদেনকে দেখা যাবে না, ঘোষণা হোয়াইট হাউসের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।